নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপায়ন। পশ্চিমবঙ্গ দিবসে আপনাদের প্রত্যেককে গৈরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই প্রথমবার পশ্চিমবঙ্গ তথা হিন্দু বাঙালির বাসভূমিতে হিন্দু বাঙালির সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই প্রথমবারের মতো বিজেপি নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী সরকার পশ্চিমবঙ্গ দিবস আজ সাড়ম্বরে পালন করছে। পশ্চিমবঙ্গ দিবস নিয়েই আজ আমার ভ্লগ উপস্থাপিত হতে চলেছে, কারণ পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস যদি আপনারা না জানেন তাহলে হিন্দু বাঙালি হিসেবে এই নির্দিষ্ট ভূখণ্ডকে রক্ষা করার দৃঢ়তাও আপনারা লাভ করতে পারবেন না। কারণ ইতিহাসে এমন একটা মুহূর্ত আসে যখন একটা জাতি খাদের কিনারায় দাঁড়িয়ে থাকে এবং সেই সময়ে উঠে আসেন একজন পরিত্রাতা, যিনি জাতিকে খাদের অতলে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচান এবং তার গৌরবকে রক্ষা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে ভারতকে 200 বছরের ব্রিটিশ শৃঙ্খলমুক্ত করেছিলেন, যার জন্য আমি নেতাজিকে জাতির প্রকৃত জনক বলে মনে করি, ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিকে পাকিস্তানি হওয়ার হাত থেকে এবং ইসলামে ধর্মান্তরিত হওয়ার হাত থেকে যিনি রক্ষা করেছিলেন এবং হিন্দু বাঙালির পৃথক বাসভূমি যিনি সৃষ্টি করেছিলেন, তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতের জাতির জনক হিসেবে স্বীকৃত হন, তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গের জনক হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অতি অবশ্যই আমাদের সমাদর করতে হবে। আসুন এবার পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাসটা জেনে নিই। ঠিক কি কারণে 20শে জুনকেই পশ্চিমবঙ্গ দিবস বলা হয়, আর কেনই বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের জনক হিসেবে মূর্ত করে তোলা হয় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমরা কেন খাদের অতলে তলিয়ে যেতাম। আসুন সেই ইতিহাসটা এবার বিশ্লেষণ করে দেখি। 1940-এ আপনাদের একটু ফিরিয়ে নিয়ে যাই। 1940 দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গ মুহূর্তে অবস্থান করছে। নেতাজি সুভাষচন্দ্র বসু তখন কারারুদ্ধ অবস্থায় মহানিষ্ক্রমণের পরিকল্পনা করছেন এবং ঠিক সেই সন্ধি লগ্নেই মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বাধীন মুসলিম লীগ লাহোরে সমবেত হয়ে পাকিস্তান প্রস্তাব তৈরি করলো এবং তারা সোচ্চারে সেই প্রথমবারের মতো ঘোষণা করলো যে অখণ্ড ভারতকে ভেঙে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পৃথক একটি দেশ তারা গঠন করতে চায় এবং সেই দেশের নাম হবে পাকিস্তান। এবং পাকিস্তান ভারতের দুটো অংশে বিস্তৃত থাকবে। ভারতের পূর্ব অংশ, যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বঙ্গপ্রদেশ আছে, এবং ভারতের পশ্চিমাংশ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তান এবং মোহাম্মদ আলী জিন্নার পরিকল্পনা ছিল সমগ্র কাশ্মীর। এই বিশাল ভূখণ্ড পাকিস্তান হিসেবে পরিচিত হবে। এটাই মোহাম্মদ আলী জিন্না এবং মুসলিম লীগের জঘন্য চক্রান্ত হিসেবে সেই সময় মুক্ত হয়ে উঠেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু কারান্তরালে থাকা সত্ত্বেও ওই পাকিস্তান প্রস্তাবের কথা শুনে সেই দিন থেকে সমগ্র কংগ্রেসি নেতৃত্ব এবং দেশের জনগণকে সাবধান করে দিয়েছিলেন যে তারা কোনো অবস্থাতেই যেন পাকিস্তান প্রস্তাবকে না মেনে নেয়, কারণ পাকিস্তান একবার সৃষ্টি হলে তা ভারতের গলার কাঁটা হয়ে থাকবে। নেতাজি বারবার সতর্ক করেছেন কারান্তরালে থাকার সময়, এবং যখন তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় গমন করছেন, যখন তিনি জার্মানিতে অবস্থান করছেন, যখন তিনি জাপানে আজাদ হিন্দ ফৌজকে পরিচালনা করছেন, বহুবার তিনি পাকিস্তান প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং অখণ্ড ভারত সৃষ্টি করার কথা বলেছেন। তো এই সন্ধি লগ্নে 1940-এর এই পাকিস্তান প্রস্তাব যা লাহোরে গৃহীত হয়েছিল, তারপর থেকেই মুসলিম লীগ যাতে তাদের পাকিস্তান গঠন সুগম হয়ে ওঠে তার জন্য মারমুখী চেহারা ধারণ করে এবং এই সময় থেকেই বিভৎস হিন্দু নির্যাতনের সূত্রপাত হয়। পেরিয়ে যায় আরও কয়েকটা বছর। 1945 দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিসমাপ্ত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ প্রত্যক্ষভাবে জয়লাভ না করলেও আজাদ হিন্দ ফৌজের ট্রায়াল যখন রেড ফোর্টে হচ্ছে, তখন ওই তিনজন অর্থাৎ গুরুবক্স সিং ধিলান, শাহনওয়াজ খান এবং প্রেম সাইগল, এই তিনজন আজাদ হিন্দ ফৌজের সেনানীকে মুক্তির দাবি জানিয়ে
আপামর ভারতবাসী সেদিন পথে নেমে পড়েছিল এবং লক্ষ লক্ষ কোটি কোটি জাগ্রত ভারতীয় একটাই দাবি তুলেছিল যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে, ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যেতে হবে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজি হচ্ছে ভারতের প্রকৃত মুক্তিদাতা সেনাবাহিনী। সুতরাং এই পরিস্থিতিতে যখন মুসলিমদের ওই যে জিহাদি মনোভাব তা নেতাজির অনমনীয় প্রজ্জ্বল ব্যক্তিত্বের কারণে নিষ্প্রভ হয়ে যেতে বসেছে, ঠিক সেই সময় কুচক্রী মোহাম্মদ আলী জিন্নাহ আবারও মুসলিমদের ওই সাম্প্রদায়িক মনোভাবকে খুঁচিয়ে তুললেন এবং সেই সময়ে তিনি মুসলিম লীগকে পাকিস্তান গঠন করার জন্য দ্রুততার সাথে এগোতে বললেন। আর তারই অনিবার্য ফলশ্রুতি স্বরূপ 1946-এ কলকাতায় মোহাম্মদ আলী জিন্নাহর ডাকে ডিরেক্ট অ্যাকশন ডে পালিত হলো। ডিরেক্ট অ্যাকশন ডে অর্থাৎ প্রত্যক্ষ সংগ্রাম দিবস, এই নামের অন্তরালে কলকাতা সহ সমগ্র পূর্ববঙ্গের নোয়াখালী, ফরিদপুর, খুলনা, যশোর ইত্যাদি সমস্ত অঞ্চল হিন্দু নিধন এবং হিন্দু নির্যাতনের যজ্ঞ শুরু করলো মুসলিম লীগ। এবং এই মুহূর্তে যখন হিন্দু বাঙালির কাছে আর কোনো রাস্তা খোলা নেই, হিন্দু বাঙালি কার্যত আত্মসমর্পণ করতে যাচ্ছে এবং সমগ্র বাংলা পাকিস্তানের দখলীকৃত হতে চলেছে শুধুমাত্র কিছুটা সময়ের অপেক্ষা, ঠিক সেই সময় গোপাল মুখোপাধ্যায় তথা গোপাল পাঁঠা এগিয়ে এলেন কলকাতাকে রক্ষা করার জন্য। এবং গোপাল পাঁঠার সেই সমুন্নত দৃঢ় বাহিনী, সেখানে বাঙালি এবং বিহারি হিন্দুরাও ছিল সমানভাবে, সেই বাহিনী মুসলিম লীগকে পিটিয়ে ঠান্ডা করে দিল এবং এমন মার মুসলিম লীগ খেলো যে সেই সময়ে বাংলার যিনি প্রধানমন্ত্রী, অর্থাৎ এখন যাদের মুখ্যমন্ত্রী বলা হয় প্রশাসনিক প্রধানকে, সেই সময় তাদের প্রধানমন্ত্রী বলা হতো, সেই প্রধানমন্ত্রী সুরাবর্দী কলকাতার স্বপ্ন সম্পূর্ণভাবে ত্যাগ করলেন এবং গান্ধীজির হাতে পায়ে ধরলেন যে আপনি গোপাল মুখোপাধ্যায়ের হাত থেকে আমাদের বাঁচান। কিন্তু গান্ধীজির ডাকেও সেদিন গোপাল মুখোপাধ্যায় সাড়া দেন। তিনি বলেছিলেন যে মুসলিম লীগের ওই জেহাদিদের হাতে যতদিন পর্যন্ত একটা লাঠিও থাকবে ততদিন পর্যন্ত জাগ্রত হিন্দু বাঙালি অস্ত্র ত্যাগ করবে না। সুতরাং 1946-এই পরিষ্কার হয়ে যায় যে কংগ্রেসি কেন্দ্রীয় নেতৃবর্গ অর্থাৎ নেহেরু প্যাটেল, এই যে আপোষকামী গোষ্ঠী, তারা চাইছে যাতে সমগ্র বাংলা পাকিস্তানভুক্ত হোক। কারণ যে বাংলার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, সূর্য সেন জন্মগ্রহণ করেছেন, সেই বাংলার মাটির প্রতি নেহেরু প্যাটেল গোষ্ঠীর চিরকালের ঈর্ষা। তারা চায়নি যে স্বাধীন ভারতে বাংলা মাথা উঁচু করে দাঁড়ায়। সুতরাং মুসলিম লীগের কাছে অখণ্ড বাংলাকে তারা কার্যত গিফট করে দিতে চেয়েছে। কিন্তু এই সময় প্রত্যক্ষ সংগ্রামের মধ্যে দিয়ে যেভাবে গোপাল মুখোপাধ্যায় কলকাতাকে রক্ষা করলেন, ঠিক একইভাবে আরেকজন উঠে এলেন যিনি এতদিন পর্যন্ত খুব একটা সক্রিয় রাজনীতি করেননি, কিন্তু রাজনৈতিক চেতনা তার অবশ্যই ছিল এবং সেই চেতনা হচ্ছে হিন্দুত্ববাদী চেতনা। সেই হিন্দুত্ববাদী চেতনার বশবর্তী হয়ে বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এগিয়ে এলেন একটাই লক্ষ্য নিয়ে। তিনি বলেছিলেন বারবার যে মোহাম্মদ আলী জিন্নাহ যদি ভারত ভেঙে পাকিস্তান করে তাহলে আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পাকিস্তানকে আবার ভেঙে দেব, এবং সেই কাজটা তিনি করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লক্ষ্য হলো যে অখণ্ড বাংলা যাতে পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয়। তার কারণ অখণ্ড বাংলা যদি পাকিস্তানে চলে যায় তাহলে অখণ্ড বাংলার হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ সম্পূর্ণভাবে ধ্বংসের মুখোমুখি হবে। তার কারণ ইসলাম সংখ্যাগরিষ্ঠ কোনো অঞ্চল বা কোনো ভূখণ্ডে অমুসলিমরা কখনো শান্তিতে নির্বিবাদে বসবাস করতে পারে না। ইসলাম অমুসলিমদের সঙ্গে সহাবস্থানে বিশ্বাসী নয়, এটা মুসলমানরা প্রত্যেকে জানে, এবং যারা সেকুমাকু আছেন তারা কোরআন শরীফটা পড়ে নেবে, তাহলে বুঝতে পারবেন যে অমুসলিমদের ইসলাম কি চোখে দেখে। সুতরাং অখণ্ড বাংলার হিন্দু বাঙালি যাতে বিনাশপ্রাপ্ত না হয় তার জন্য হিন্দু বাঙালির পৃথক বাসভূমি তৈরি করতে হবে।
অর্থাৎ অখণ্ড বাংলার যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা আছে সেই জেলাগুলোকে নিয়েই একটি হিন্দু অধ্যুষিত হিন্দু বাঙালির বাসভূমি তৈরি করতে হবে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই বাসভূমির নাম দিলেন পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কিভাবে তৈরি হলো এবার ধাপে ধাপে এক একটা দিনের মধ্য দিয়ে ক্রমান্বয়ে আমি সেই ইতিহাস আপনাদের ব্যাখ্যা করছি। 1946-এর শেষের দিকে বিখ্যাত বিপ্লবী যার লেখা নির্বাসিত আত্মকথা আমরা প্রত্যেকে পড়েছি, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সেই উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একেবারে ঘনিষ্ঠ বন্ধু হেমন্ত কুমার সরকার এবং অতি অবশ্যই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই তিনজন মিলিত হয়ে বেঙ্গল পার্টিশন লীগ গঠন করলেন। এরপর চলে আসি 1947 খ্রিস্টাব্দে। তো 15ই মার্চ 1947-এ বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতায় সর্বপ্রথম পশ্চিমবঙ্গ গঠনের জন্য সোচ্চার হলেন। 29শে মার্চ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের যে বাৎসরিক সভা হতো সেই সভাতেই বর্ধমান রাজ উদয়চাঁদ মেহতাব এবং কাশিমবাজার রাজ শ্রীশচন্দ্র নন্দী পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে সওয়াল করলেন। চলে এলো এপ্রিল মাস। এই এপ্রিল মাসেই তারকেশ্বরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি বিশাল অধিবেশন সূচিত হলো এবং সেই অধিবেশনেই কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের আনুষ্ঠানিক লিখিত প্রস্তাব গ্রহণ করা হলো এবং সেই তারকেশ্বরকে স্মরণ করেই এই 2026-এও কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গ দিবস ওই তারকেশ্বরেই কিন্তু পালন করছে। সুতরাং তারকেশ্বর অধিবেশনে একটা বিপুল ঐতিহাসিক তাৎপর্য আছে। 4ই এপ্রিল 1947 বঙ্গীয় কংগ্রেসের অধিবেশনে কংগ্রেসি নেতা তথা পরবর্তী সময় পশ্চিমবঙ্গের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, নাড়াজলের বিখ্যাত জমিদার দেবেন্দ্রলাল খাঁ, কংগ্রেসি নেতা ক্ষিতীশচন্দ্র নিয়োগী, তারা প্রত্যেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে সহমত পোষণ করে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ লাগছে না? কারণ কিছুক্ষণ আগেই আমি বললাম যে নেহেরু প্যাটেল গোষ্ঠী কখনো চায়নি যে বাংলা প্রদেশ ভারতের অন্তর্ভুক্ত হোক স্বাধীনতা পরবর্তী পর্যায়ে। কিন্তু এই সময় কেন কংগ্রেসি নেতৃবৃন্দ সবুজ সংকেত দিলেন? তার একটাই কারণ, নির্বাচন এগিয়ে আসছে এবং সেই নির্বাচনে যাতে জয়লাভ করা যায় এবং জাগ্রত হিন্দু বাঙালি যাতে বিরক্ত না হয় তার জন্য এটা ছিল কংগ্রেসি নেতৃবৃন্দের একটা দায়সারা গোছের অনিচ্ছাকৃত মনোভাব। তার কারণ সেই সময়ে কংগ্রেসি নেতৃবৃন্দের হিন্দু বিরোধী মানসিকতার কারণে বহু কংগ্রেসি যারা ধর্মসূত্রে হিন্দু তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু মহাসভায় যোগদান করছিলেন। সুতরাং সেই স্রোতকে আটকাতে এবার কংগ্রেসও নেমে পড়ল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় গলা মেলাতে। 23শে এপ্রিল 1947 এই সময়েই ভারতের বড়লাট লর্ড লুই মাউন্টব্যাটেনের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উপস্থিত হলেন এবং তিনি সমস্ত নথিপত্র নিয়ে মাউন্টব্যাটেনকে সবিস্তারে বোঝালেন যে কেন অখণ্ড বাংলাকে ভাগ করা দরকার, কেন হিন্দু বাঙালির বাসভূমি হিসেবে পশ্চিমবঙ্গ গঠন করা দরকার। ঠিক এই দিনেই অর্থাৎ 23শে এপ্রিল অমৃতবাজার পত্রিকা একটা ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষার আয়োজন করল। 5 লক্ষ মানুষকে নিয়ে এই জনমত সমীক্ষা গৃহীত হলো এবং জনমতের ফলাফলটা কি শুনবেন? 98% হিন্দু বাঙালি একথা ঘোষণা করলো বা ওই জনমত সমীক্ষায় উঠে এলো যে তাঁরা পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে। অর্থাৎ হিন্দু বাঙালির 98% পাকিস্তান ভুক্তি কিংবা সেই পাকিস্তানকে নিজের দেশ বলতে রাজি হলো না। এই একই দিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ডাকে পশ্চিমবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এই কারণেই বলছি কারণ অখণ্ড বাংলার পশ্চিমাংশে পরিবহন ধর্মঘট পালিত হয়। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন দিল্লিতে মাউন্টব্যাটেনের সঙ্গে বৈঠক করছেন তখন কলকাতায় পরিবহন ধর্মঘট চলছে। 1947-এর 2 মে শ্যামাপ্রসাদ আবারও মাউন্টব্যাটেনের সঙ্গে দেখা করলেন এবং এই সময় তিনি তার বিখ্যাত উক্তিটি করেন যে সেভারেল আনডিভাইডেড বেঙ্গল উইল বি আ ভার্চুয়াল পাকিস্তান। এখানে আনডিভাইডেড বেঙ্গলের কথাটা কেন বলা হচ্ছে, অর্থাৎ অবিভক্ত বাংলার কথা কেন উঠে আসছে? একটাই কারণে, সুরাবর্তী এবং মোহাম্মদ আলী জিন্না গোপাল মুখোপাধ্যায়ের এই মারমুখী আগ্রাসী মনোভাব এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কূটনীতির ফলে যখন উপলব্ধি করতে পারলেন
যে অখণ্ড বাংলাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা যাবে না, তখন তারা আরেকটা শয়তানি চাল চালাবে। তারা শরৎচন্দ্র বসু এবং কিরণ শঙ্কর রায়ের মতো ভদ্র সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের কূটনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, যারা স্বতঃস্ফূর্ততার মধ্যে রাজনীতি করতেন, সোজা সরল মানুষ ছিলেন, তাদেরকে বোঝালেন যে ঠিক আছে, অখণ্ড বাংলায় স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। এই ফাঁদেই পা দিলেন শরৎচন্দ্র বসু এবং কিরণ শঙ্কর রায়েরা। সুরাবর্দী জিন্নার পরিকল্পনা ছিল যে মুহূর্তে অখণ্ড বাংলা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে, তার কিছুদিন বাদে হয় ওই ভূখণ্ড পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, পাকিস্তানের বশ্যতা স্বীকার করবে, নয়তো সেই ভূখণ্ডে সম্পূর্ণভাবে ইসলামী শাসন কায়েম হবে। এবং একটি ইসলামী ভূখণ্ডে হিন্দুদের কি নির্যাতন করা হয় তা আজকের বাংলাদেশকে দেখলে চোখে আঙুল দিয়ে প্রত্যেক সেকুমাকুদের বুঝিয়ে দেওয়া যায়। দীপু দাসের ঘটনা আমরা ভুলিনি। সেই 1947 থেকে আজ পর্যন্ত হিন্দুদের সংখ্যা কমতে কমতে বাংলাদেশে আজ 3-4% দাঁড়িয়েছে। সুতরাং আপনারা ভেবে দেখুন যে সেদিন যদি অখণ্ড বাংলা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করত, অর্থাৎ বাংলাদেশের কিছুটা বর্ধিত, তাহলে হিন্দুদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? অতীতের কি বিভৎস ভুল থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের সরিয়ে এনেছিলেন তা আজকের বাংলাদেশকে দেখলে আমরা বুঝতে পারি। সেদিন শরৎচন্দ্র বসু এবং কিরণ শঙ্কর রায়দের বোকা বানানো সম্ভব হয়েছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বোকা বানানো সম্ভব হয়। যদি নেতাজি সেদিন উপস্থিত থাকতেন, তাহলে তিনিও তার দাদা শরৎচন্দ্র বসুকে রীতিমতো ভৎসনা করতেন ওই অখণ্ড বাংলার বোকা বোকা দাবিকে গ্রহণ করার জন্য। নেতাজি তার দাদাকে ভৎসনা করতেন, কিন্তু নেতাজি সেই সময় রাশিয়ায় অবস্থান করছেন, সেটা পৃথক বিষয়, সেটা নিয়ে পৃথক আর একটা ভ্লগ করব। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে সময় দেখলেন যে অখণ্ড ভারত সৃষ্টি করা সম্ভব হচ্ছে না, তখন তিনি বললেন যে ভারত যদি ভাগ হয় তাহলে বাংলাও ভাগ হবে, এবং সেই লক্ষ্যে শ্যামাপ্রসাদ এগিয়ে গেলেন। 7ই মে 1947-এ যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার এবং মেঘনাথ সাহা পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে সোচ্চার হলেন। 11ই মেতে তফসিলি মন্ত্রী প্রেমহরি বর্মন ঘোষণা করলেন যে উত্তরবঙ্গের সমস্ত তফসিলি জাতিভুক্ত সম্প্রদায়ভুক্ত মানুষেরা পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে সমর্থন জানাচ্ছে। এরপর আসলো 18ই জুন। প্রমথ রঞ্জন ঠাকুর, অর্থাৎ মতুয়া মহাসংঘের তৎকালীন সভাপতি এবং গণপরিষদের সদস্য প্রমথ রঞ্জন ঠাকুর সেই সময় পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে সোচ্চার হয়ে উঠলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির সমস্ত শ্রেণীভুক্ত মানুষ পশ্চিমবঙ্গ গঠনের প্রশ্নে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সমর্থন করলেন, সব শ্রেণীর মানুষ। আসলো 20শে জুন। এই 20শে জুনে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ এখন যেটা বিধানসভা ভবন, সেই সময় তা ছিল অখণ্ড বাংলার প্রধান সচিবালয়। সেই বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ভোটাভুটির সিদ্ধান্ত গৃহীত হলো, এবং এই ভোটাভুটিতে প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছিল সেটা হচ্ছে যে অখণ্ড বাংলা কি পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে? সেখানে 126 জন মুসলমান বিধায়ক বললেন যে হ্যাঁ, এবং 90 জন হিন্দু বিধায়ক বললেন না। অর্থাৎ 126 জন বিধায়কের মত হচ্ছে, যেহেতু তারা মুসলমান, স্বাভাবিকভাবেই তারা চাইলেন অখণ্ড বাংলাকে গ্রাস করতে, এবং অখণ্ড বাংলাকে তারা পাকিস্তানভুক্ত করতে চাইলেন। উল্টো দিকে 90 জন হিন্দু বিধায়ক খুব স্বাভাবিকভাবেই অখণ্ড বাংলাকে বিচ্ছেদ করে একটা নির্দিষ্ট অংশ ভারতভুক্ত করতে চাইলেন। দ্বিতীয় প্রশ্ন রাখা হলো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা একথা প্রমাণ করে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাউন্টব্যাটেনকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন রাখা হলো যে অখণ্ড বাংলার পশ্চিমাংশের হিন্দু অধ্যুষিত অংশ কি পাকিস্তানভুক্ত হবে? ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তার কারণ মাউন্টব্যাটেন যদি কনভিন্সড না হতেন শ্যামাপ্রসাদ মুখার্জির কথায়, তাহলে দ্বিতীয় প্রশ্নের আবশ্যকতাই তিনি বোধ করতেন। তিনি প্রথমেই একটা প্রশ্ন করতেন, সেখানে সংখ্যাগরিষ্ঠের ভোটে সমগ্র বাংলা পাকিস্তানভুক্ত। কিন্তু দ্বিতীয় প্রশ্নটা করা হয়েছে, এবং এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কূটনীতির জয়। এই দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ হিন্দু সংখ্যাগরিষ্ঠ অখণ্ড বাংলার পশ্চিমাংশ কি পাকিস্তানভুক্ত হবে নাকি ভারতভুক্ত হবে, এই প্রশ্নে 21 জন মুসলমান বিধায়ক বললেন যে হ্যাঁ,
পশ্চিমাংশ পাকিস্তানভুক্ত হবে। কিন্তু 58 জন হিন্দু বিধায়ক বললেন যে না, পশ্চিমাংশ পাকিস্তানভুক্ত হবে না, এই পশ্চিমাংশ একটি পৃথক ভূখণ্ড হিসেবে ভারতভুক্ত হবে এবং এই ভূখণ্ডই হয়ে উঠবে হিন্দু বাঙালির বাসভূমি। আর এভাবেই 58-21 ভোটে জয়ী হয়ে এক যুগান্তকারী পদক্ষেপের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ গঠন সম্ভব হলো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ গঠন করতে সক্ষম হলেন। এর মধ্য দিয়ে হিন্দু বাঙালি তার পৃথক বাসভূমি লাভ করল। খাদের অতলে তলিয়ে যেতে থাকা জাগ্রত হিন্দু বাঙালিকে আবারও স্বর্ণ সিংহাসনে উপনীত করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মোহাম্মদ আলী জিন্নাহ ভারত ভেঙে পাকিস্তান করেছিল, জিন্নাহর পাকিস্তানকে আবারও ভেঙে দিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এরপর বহু দশক পেরিয়ে গেছে, কার্যত 80 বছর ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে ভূখণ্ড তৈরি করেছে, সেই ভূখণ্ডে হিন্দু বিরোধী অপশক্তি অর্থাৎ কংগ্রেস, তৃণমূল, বামেরা পালা করে ক্ষমতায় গিয়েছে এবং তারা পশ্চিমবঙ্গকে কার্যত আবারও মুসলমান অধ্যুষিত ভূখণ্ডে পরিণত করতে সচেষ্ট হয়েছে। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে এবার যদি 2026-এ বিজেপি না ক্ষমতায় আসতো, তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ পরিণত হতো। মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিস্তীর্ণ সীমান্তবর্তী অঞ্চলে হু হু করে বন্যার জলের মতো মুসলমানরা এসছে বাংলাদেশ থেকে। সুতরাং এসআইআর এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবারও সেই অবৈধ বাংলাদেশি মুসলমানদের ঘাড় ধরে ফেরত পাঠানো হচ্ছে এবং পশ্চিমবঙ্গকে, তার হিন্দু বাঙালির বাসভূমির চরিত্রকে বিজেপি সরকার রক্ষা করার জন্য সচেষ্ট হয়েছে। 2026-এর নির্বাচন ছিল হিন্দু বাঙালির শেষ নির্বাচন। এই নির্বাচন ছিল ধর্মযুদ্ধ, এই নির্বাচন ছিল হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। এই সংগ্রামে, এই শেষ সংগ্রামে হিন্দু বাঙালি আবারও খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং আপনারা প্রত্যেকে এই পশ্চিমবঙ্গ দিবসের শপথ গ্রহণ করুন যে কোনোদিন কখনো হিন্দু বিরোধী কোনো রাজনৈতিক দলকে আপনারা সমর্থন করবেন এবং হিন্দুত্ববাদী শক্তি হিসেবে বিজেপি সরকারকে চোখের মণির মতো রক্ষা করুন। পশ্চিমবঙ্গ দিবস এই বছর থেকে সাড়ম্বরে পালিত হচ্ছে। যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে ততদিন পশ্চিমবঙ্গ দিবস এই 20শে জুন পালিত হবে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জনক হিসেবে সমাদৃত হবে সমগ্র ভারতে এবং নরেন্দ্র মোদীও এই সময় পশ্চিমবঙ্গেই থাকছে। সুতরাং বাংলার ভূমি অর্থাৎ পশ্চিমবঙ্গ সমগ্র দেশকে আবারও পথ দেখাচ্ছে এবং জাগ্রত হিন্দু বাঙালির ভূমি হিসেবে এই ভূমিতে ইসলামী সন্ত্রাসবাদের কোনো স্থান নেই, কোনো স্থান থাকতে পারে। পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির বাসভূমি হিসেবে সৃষ্টি হয়েছিল, এই পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির বাসভূমি হিসেবেই থাকবে। যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে ততদিন পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির বাসভূমি থাকবে, এর কোনো রকম কোনো অন্যথা হবে না। সুতরাং প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। পশ্চিমবঙ্গ দিবসে এই বিশেষ ভ্লগ আপনাদের জন্য উপস্থাপন করলাম। ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং প্রত্যেক জাগ্রত হিন্দু বাঙালি যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুদের মধ্যে আজকে মূলত আমার এই ভ্লগ ছড়িয়ে দেবেন। পশ্চিমবঙ্গকে জানুন, পশ্চিমবঙ্গকে বুঝুন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উপলব্ধি করুন এবং অন্তরে যেন প্রজ্জ্বল হয়ে ওঠে হিন্দুত্ববাদের সেই দীপ্ত চেতনা। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারম, জয় মা ভারতী, জয় সনাতন ধর্ম, জয় পশ্চিমবঙ্গ, জয় ভারত।